অ্যাকচুয়ালি ক্লিনিকে এমন অনেক মানুষ আসেন যারা হয়তো প্রথম আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছেন, প্রথম আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছেন এবং যাদের আয়ুর্বেদ সম্বন্ধে সেরকম অর্থে ধারণাই নেই। অনেকে তো মানে ধরুন অনেক মানুষ আসেন এবং সব কিছু করে শেষ চিকিৎসা মনে করে তারা আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের হেল্প নিচ্ছেন, কিন্তু কনসেপশনটাই সেরকম নেই। এবার যেহেতু আয়ুর্বেদ সম্বন্ধে সম্যক ধারণা নেই অনেকের, তাই অনেকে এই চিকিৎসা বিজ্ঞানে এই শাখাটা সম্বন্ধে সচেতন নন সেরকম। তো মানুষকে সচেতনতাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সচেতনতাটা এটা কিন্তু না থাকলে কিন্তু ট্রিটমেন্টটা ইনকমপ্লিট হয়ে যায়। যেমন ধরুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে এমন অনেক ওষুধ রয়েছে, যেমন আয়ুর্বেদ মানে অনেক যে গাছগাছরা, শুধু গাছগাছরা, যেটা হার্বো মিনারেল ড্রাগ, খনিজও থাকে, মিনারেল ওয়াটার বলে না, আয়ুর্বেদিক কিন্তু হার্বো মিনারেল। যে কোনো হার্বস আছে তার মধ্যে মিনারেলও থাকে। আর শেকড় দিয়ে সে যখন জলটাকে তুলছে, জলের মধ্যে তো অবশ্যই মিনারেলটাও থাকছে, একদম। ওখানে তার কোনো কার্টেজ বা ফিল্টার লাগানো নেই, যার ফলে মিনারেলটা উঠছে না। এবং ওই মিনারেলের সাথে যদি হেভি মেটালস উঠে যায় তখন কিন্তু বিপত্তি। খুব গুরুত্বপূর্ণ এটা জানেন, আমরা পরম্পরাদের পক্ষ থেকে হেভি মেটাল স্টাডি করি প্রত্যেকটা মেডিসিনে। আর খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা সবসময় সব রকমভাবে বলতে চাই, দেখুন আয়ুর্বেদ মানে কিন্তু কোয়ালিফাইড একজন চিকিৎসকের কাছে চিকিৎসা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আয়ুর্বেদে প্রচুর পরিমাণ হাতুড়ে চিকিৎসক, প্রচুর। এবার সাধারণ মানুষ দেখবেন আয়ুর্বেদিক ডাক্তারবাদের ডিগ্রিও অনেকে জানেন না, অথচ তার শিক্ষিত মানুষ। তো অটোমেটিক্যালি কুয়াকদের মধ্যে গিয়ে তারা কিন্তু আয়ুর্বেদ সিস্টেমটা সম্বন্ধে ভুল ধারণা হচ্ছে। এবং আয়ুর্বেদের যেমন ধরুন আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু প্রচণ্ড প্রোফাইল বা প্রচণ্ড এলিট মেডিসিন। যেমন ধরুন গুগগুল, আমাদের আয়ুর্বেদের গুগগুলের আময়িক প্রয়োগ আছে, ব্যাপক প্রয়োগ আছে, এবং প্রচুর ওষুধের সাথে কম্পোজিশনে গুগগুল থাকে। গুগগুল কি হচ্ছে দুর্লভ গাছের একটা আঠা, খুব দুর্লভ, প্রচণ্ড দুর্লভ গাছের আঠা, যেটা আমাদের মানে আয়ুর্বেদ চিকিৎসার গুরুত্বপূর্ণ চিকিৎসাগুলোর সাথে এটা জড়িয়ে আছে। এটা মানে খুব গুরুত্বপূর্ণ। তারপরে আয়ুর্বেদিক যে ওষুধগুলোতে ধরুন নামের শেষে দেখবেন রস শব্দ আছে, RAS, এখানে কিন্তু তখন এই ওষুধগুলো কিন্তু মার্কারি অ্যান্ড সালফার ডেরাইভড। সুতরাং আলটিমেটলি বুঝতে হবে যে আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা যখন করছেন, আপনাকে বুঝতে হবে যে আয়ুর্বেদিক যে গাছপালাগুলো থেকে আপনি ভালো দিকটা পেতে চাইছেন, সেটা কিন্তু একমাত্র একজন কোয়ালিফাইড ডক্টর আপনাকে দিতে পারেন। যদি ভুল ওষুধ নেন, ভুল একজন হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করেন, আলটিমেটলি আপনি আয়ুর্বেদ নামে হয়তো আপনি ভাবছেন যে হ্যাঁ এটা আয়ুর্বেদিক ওষুধ, কিন্তু আলটিমেটলি জেনে রাখবেন ওটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর আয়ুর্বেদ মানে কখনোই ভেবে নেবেন না আপনি বাড়ি থেকে বেরিয়ে চারপাশের যে গাছপালাগুলো দেখছেন সেই গাছপালাগুলোর গুঁড়ো করে সেগুলো আপনাকে খেতে হবে। আয়ুর্বেদিক গাছপালা মানে সেটা এতটাই দুর্লভ, এমনও কিছু গাছপালা আছে যেগুলো সোনার থেকেও মূল্যবান, সোনার থেকেও মূল্যবান। বছরে 365 দিনের মধ্যে যেখানে 300 দিন বরফের নিচে চাপা থাকে, সেই সমস্ত হার্বসের সেই সমস্ত এক্সট্রাক্ট। এবং মানে আমাদের খুব কম পরিমাণ, ধরুন বাঁকুড়ার দিকে, মেদিনীপুরের দিকে কিছু হরতুকি গাছ পাওয়া যায়। আমলকি গাছ কার আছে, কার বাড়িতে আমলকি ভর্তি হয়ে আছে? সামান্য একটা আমলকির মতো ফল কোথায় হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে? অশ্বগন্ধা এখানে কতটা ব্যাপক পাওয়া যায়। সুতরাং আলটিমেটলি গাছপালা যেগুলো আছে সেগুলো তো সবই কিন্তু বাইরে থেকে, এবং সেগুলো কিন্তু সঠিক অর্থে তার সেগুলো টেস্টিং, মাইক্রোবিয়াল টেস্ট, অনেক রকম টেস্টিং হয় তার কোয়ালিটির জন্য। HPTLC গাছেরও জেনেটিক টেস্ট, যে গাছের যে গাছটা রয়েছে সেটা আর্টিফিশিয়াল না সেটা অরিজিনাল, সেই টেস্ট আমরা আমাদের নিজস্ব ল্যাবে করি। যেমন ধরুন একটা অনেক তুলসী পাতা খেলে উপকার সর্দি কাশিতে, কিন্তু ওই তুলসী পাতাটা যদি আপনি ফুলের দোকান থেকে কিনে খান, আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো উপকার পাবেন না, কারণ সেটা আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে। যেটা ন্যাচারালি তৈরি সেটাতেই কিন্তু উপকার। তার জন্য দেখবেন আয়ুর্বেদিক ভেষজ কিন্তু সব জায়গায় চাষ হয় না, কাল্টিভেশন হয় না। যেখানে কাল্টিভেশন হয় সেখানে চাষ হয়, এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে করা হয়, যে সে পারবে না। এবং আয়ুর্বেদিক ওষুধ এমন নয় যে রাস্তার ধারের গাছপালা, ওরকম নয় ব্যাপারটা। সুতরাং আয়ুর্বেদিক মেডিসিন আমি বললাম, তা এমনও ওষুধ আছে যেগুলো সোনার চেয়ে খুব মূল্যবান। কঠিন থেকে কঠিনতর জটিল অসুখ নিয়ে মানুষরা যখন আয়ুর্বেদ চিকিৎসকদের কাছে আসেন, তারা কিন্তু নিজেদের সেরাটা দেন এবং চেষ্টা করেন তারা যে মানে প্রয়োজনে নিজেরা ওষুধ তৈরি করে তার পেশেন্টকে দেন।
যাতে তার পেশেন্ট মোটামুটি যত বছরের পুরনো সমস্যা হোক না কেন 3-4 মাসের মধ্যে তারা একটা সুফল পান। এই সবগুলোই করতে পারেন কিন্তু একজন ইউনিভার্সিটি কোয়ালিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক। তার জন্য আয়ুর্বেদ চিকিৎসকের ডিগ্রি যাচাই করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসি আজকে আলোচনায়, ডায়াবেটিস নিয়ে আলোচনা করবো। আপনি আলোচনায় যাওয়ার আগে আপনি আপনার সামনের আবার চেম্বারগুলো আমি একটু বলে দিয়ে নিই। কিছু অ্যাড হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে, যেমন 21 তারিখ 21শে জুন কৃষ্ণনগরের চেম্বার, 22শে জুন চেম্বার রয়েছে বহরমপুর। আগামী 21শে জুন কৃষ্ণনগর, 22শে জুন বহরমপুর। পরবর্তী 9ই জুলাই শিলিগুড়ি, 11ই জুলাই কোচবিহার, 12ই জুলাই রায়গঞ্জ, 16ই জুলাই ডায়মন্ড হারবার, 19 এবং 20 জুলাই আগরতলা ত্রিপুরা। এই হচ্ছে সামনের চেম্বার। চলে যাব আমরা পরের আলোচনাতে, ডায়াবেটিস। একদমই। তো আমাদের মেন লক্ষ্যটা বা আমাদের মেন টার্গেটটা যেটা থাকবে সেটা হচ্ছে ডায়াবেটিসকে ভয় পাওয়া নয়। যেমন একটা গাছের পাতা যেমন একটা সময় পর সেটা হলুদ হয়, তারপর আস্তে আস্তে শুকিয়ে যায়, তারপর গাছ থেকে পড়ে যায়, আমাদের শরীরেও কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বয়স হয়। ধরুন কারুর বয়স 40, তার মানে কিন্তু বুঝতে হবে তার কিডনির বয়সও 40, তার লিভারের বয়সও 40, তার হার্টের বয়সও 40, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এক মুহূর্তের জন্য বিশ্রাম পায়নি, এগুলো সমস্যা আসতে পারে। ঠিক তেমনি একইভাবে প্যানক্রিয়াসের মধ্যে আইলেটস অফ লাঙ্গারহ্যান্সের বিটা সেল যেটা ইনসুলিন সিক্রিয়েশন করে, সেটারও কিন্তু একটা সময়ের পর সমস্যা আসতে পারে। তার মধ্যে জমে থাকা ইনসুলিন ফুরোতে শুরু করতে পারে। সুতরাং ডায়াবেটিস কিন্তু জেনে রাখবেন মধ্যবয়সী পুরুষ মহিলাদের ক্ষেত্রে ভীষণ কমন, কিন্তু কিভাবে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কেন এটা আজকে ইনসুলিন বলতে পারেন যে ফাস্টিং ইনসুলিনের কেন গুরুত্ব এত বেশি রক্ত পরীক্ষাতে, এফবিএস পিপিবিএসের বাইরেও বেরিয়ে এসে কেন আজকে ফাস্টিং ইনসুলিন বা হোমা-আইআর বা সি-পেপটাইড টেস্ট এগুলোর জন্য ডাক্তারবাবুরা ভীষণ গুরুত্ব দেন। আসবো আলোচনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? কে বলছেন? কোথা থেকে বলছেন? যে আলোচনায় ছিলাম, যে খুব গুরুত্বপূর্ণভাবে এই আলোচনাটা আজকে আমি ঢুকতে চাইছি, সেটা হচ্ছে দেখুন ডায়াবেটিস মানে মানুষ বোঝেন না। অনেকে ক্লিনিকে এসে বলেন, ডাক্তারবাবু আমি এই তো 6 মাস আগে ব্লাড টেস্ট করলাম, করে দেখছি 6 মাস ধরে আমার ডায়াবেটিস হয়ে গেছে। তো আলটিমেটলি যে 6 মাস ধরে ডায়াবেটিসটা হয়ে গেছে, আমি তখন জিজ্ঞেস করি আপনি তার কতদিন আগে রক্ত পরীক্ষা করিয়েছেন? না, তার আবার 2 বছর আগে বা 3 বছর আগে। তাহলে আলটিমেটলি জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, যেদিন থেকে উনি রক্ত পরীক্ষা করলেন এবং জানতে পারলেন ওনার ফাস্টিং বা পিপি হাই আছে বা HbA1c হাই আছে, সেদিন থেকে কিন্তু উনি বুঝতে শুরু করলেন বা ভাবতে শুরু করলেন তার ডায়াবেটিস। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা কিন্তু তার অনেক আগে থাকতে শুরু হয়েছে, যেটা ওনার পরীক্ষাতে সেবারে ধরা পড়েছে। কিন্তু জানবেন এই ডায়াবেটিস হলে কী সমস্যা? সমস্যা একটা, কেন ডায়াবেটিস পেশেন্টরা ভুলভাল খাবার খেয়ে ফেলেন, তার অন্যতম একটা কারণ হচ্ছে সচেতনতার অভাব। ডায়াবেটিক পেশেন্টরা যেহেতু বাইরে থেকে অ্যাজ সাচ কোনো সিমটম পান না, তার জন্য তারা সচেতন হন না। ধরুন কারোর অম্বল হলো, প্রচণ্ড অ্যাসিডিটি হলো, তিনি কিন্তু সে অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবেন না বা রাস্তায় দাঁড়িয়ে তেলে ভাজা খাবেন না। কিন্তু ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে যখন সমস্যাগুলো সামনে আসবে তখন অনেকটা দেরি হয়ে যায়। ডায়াবেটিক পেশেন্টদের সমস্যা লক্ষণ বলতে শরীরে কিন্তু অ্যাজ সাচ কিছু নয়। অনেকে বলেন যে রাত্রে বাথরুম উঠতে হবে, এর ব্যতিক্রমও আছে, অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে রাত্রে বাথরুম উঠতে হয় না। কিন্তু সমস্যা যখন আসবে তখন কিন্তু বড় সড়ো সমস্যা আসবে। ডায়াবেটিস কি হলো কি, আমাদের শরীরের যত নার্ভ আছে, নার্ভ রিলেটেড, সেই সমস্ত নার্ভকে ও বিকলাঙ্গ করতে শুরু করে। সমস্ত রকম নার্ভকে একসাথে বিকলাঙ্গ করতে শুরু করে, সেই কাঠের দেওয়ালে ঘুণ ধরার মতো। তার জন্য ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। ডায়াবেটিক পেশেন্টদের দেখবেন লক্ষ্য করে নিউরোপ্যাথি হওয়ার জন্য তার পায়ে সমস্যা আসে, তার মধ্যে ব্যথা যন্ত্রণা অনেক সমস্যা আসে, তার ব্রেন গাট রিলেশনশিপের সমস্যা হয়, তার পটি এমন হয়ে যায় যে তার পটি রেকটামে আছে কিন্তু বাইরে বেরোচ্ছে না, যেহেতু পটিকে বাইরে বার করার জন্য যে নার্ভের শক্তিশালী থাকার কথা সেটা দুর্বল হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, চোখের সমস্যা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কিডনির সমস্যা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি,
এই ধরনের সমস্যাগুলো এক এক করে ডেকে নিয়ে আসতে পারে। এই যে কিডনি, যারা দেখবেন যারা ডায়াবেটিক পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট বাদ দিন, আপনি যে কোনো হাসপাতালে গিয়ে দেখুন যাদের ডায়ালিসিস চলছে, আপনি খোঁজ নিয়ে দেখুন তারা সবাই কিন্তু ডায়াবেটিক মোটামুটিভাবে। আর যদি ডায়াবেটিকের সাথে কিন্তু কিডনি আরও বড় রকম ড্যামেজ হয়, হার্ট আরও বড় রকম ড্যামেজ হয় যদি তার হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকে, তাহলে কিন্তু কিডনি অনেক বড় রকম চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সেটা ঠিক করা এক কথায় বলতে পারেন চিকিৎসকের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন?